এক বছরে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এই কথা বলেন। মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে রোববার টক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকাল 10টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখান থেকে ইনানী গিয়ে সম্মেলনে যোগ দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে মিয়ানমারের জান্তা ও আরাকান বাহিনীর নির্যাতনের হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও 2017 সালে এবং তার আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। 2017 and even before that, Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। The country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি। 3 দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর টঙ্গী বাজার সংযোগস্থলে তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। এ সময় উড়াল সড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ীরা সেতু নির্মাণের দাবি জানিয়ে সকাল 11টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 11 কর্মদিবসের মধ্যে 8 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান। এ সময় উপপুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত 8 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটো বন্ধ থাকায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গত 7 আগস্ট রাতে একটি মার্কেটের ভেতরে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকাল 8:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজি বাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সর্দারপাড়া গ্রামের 15 বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় উজ্জ্বল হোসেন নামে একজনকে 14 বছর সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। আদালত 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামির উপস্থিতিতে আসামি উজ্জ্বল হোসেনকে 14 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার।
চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে অভিযান চালিয়েছে র্যাব ৭। এতে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে বাকলিয়ার রাজাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে স্বচ্ছ প্লাস্টিক উৎপাদন করছিল জিলানি প্লাস্টিক কোম্পানি। আগেও সতর্ক করার পর একই অপরাধে ফের ধরা পড়ায় জরিমানা করা হয়েছে। এ সময় ১,০০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিক কারখানা পরিচালনার অভিযোগে কবির এন্টারপ্রাইজ ও নূর ট্রেডিংকে নোটিশ দেওয়া হয়। সঠিক জবাব না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ ৪ মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রথম চালানে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন ও দ্বিতীয় চালানে ৩টি ট্রাকে ১০৬ মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। দুই চালানে দেশে প্রবেশ করেছে ১২টি ভারতীয় ট্রাকে ৪২১ মেট্রিক টন চাল। পরবর্তীতে বেনাপোল কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। বেনাপোল আমদানি রপ্তানি কারকের সভাপতি মহসিন মিলন জানিয়েছেন, চালবাহী আরও কয়েকটি ট্রাক বর্তমানে ভারতের পেট্রাপোলে অপেক্ষমান রয়েছে। এসব চালান দ্রুত ছাড়া হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা। আশুলিয়ার শামীম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান নিশ্চিত করে জানান, সকালে আশুলিয়ার ২০ মাইল এলাকায় শামীমকে ছুরিকাঘাতে হত্যার পর তার মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনার পর থেকে গাড়ির হেলপার পলাতক রয়েছে। পরে স্থানীয় এক রিকশা চালক মৃত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। সিরাজগঞ্জের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে মাদকাসক্ত স্বামী। রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিকা হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁপাড়াতে এ ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক মোহাম্মদ আহসানুজ্জামান জানান, গৃহবধূ রঞ্জনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে ইব্রাহিম। এরপর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন। টাঙ্গাইলের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের নানা অভিযোগ সরাসরি শোনা হয়। একই সাথে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি অনেক অভিযোগের নিষ্পত্তি হয় গণশুনানিতে। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১,০২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় টিসিবির তেল মজুত করার অভিযোগে ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ পদক্ষেপের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরী থেকে অপহৃত ১.৫ বছরের এক শিশুকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। ভোর রাতে নজুমিয়া হাট এলাকায় ডবল মোরিং থানা পুলিশের অভিযানে উদ্ধার হয় শিশু আয়াত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হুমায়ুন কবির ভূঁইয়া জানান, গত ২৩ আগস্ট বিকেলে আগ্রাবাদের ব্যাপারীপাড়া থেকে মামাতো ভাই কৌশলে শিশুটিকে অপহরণ করে।
পরে শিশুটিকে উদ্ধারে পুলিশের 3টি টিম হাতিয়া, খাগড়াছড়ি ও হাটহাজারীতে অভিযান চালায়। ব্যক্তিগত আক্রোশের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারবো এই ঘটনার নেপথ্যে আরো কি আছে। তো তাদের মোডাস অপারেন্ডি দেখে আমার যে জিনিসটা মনে হলো, তারা শুধু এই শিশু আয়াতকে দিয়ে এই অপকর্ম করেনি, অতীতে এরকম ঘটনা ঘটতে। বরিশালের মুলাদিতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 500-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। জয়ন্তী নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের মুলাদি উপজেলায় জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী নদী পারের বহু মানুষ। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচির গ্রাম, সাহেবেরচর গ্রামে বয়াতিবাড়ি নামক স্থানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। আমাদের এইখান থেকে অবৈধভাবে বিভিন্ন সময় বালি উত্তোলন করা হয় এবং ইট ভাটায়, ইটের যে বাটা আছে এই বাটার কারণেও নদী ভাঙন অনেক সময় দেখা দেয় এবং হয়। আমাদের বাবা মার ভিটি যা ছিল তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা অসহায়ভাবে দিন কাটাচ্ছি। এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে স্কুলে দেব, কিভাবে মানুষ করব, এটা নিয়ে আমাদের মুশকিল। কোনো জায়গা বসা নাই, আমাকে একটু স্থান হলে আমরা একটু থাকতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল, ফলে প্রতিনিয়তই ভাঙছে নদী পার। সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এরই মধ্যে নদী ভাঙন রোধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেন। এই নদী ভাঙনটি যদি রোধ করা না হয় তাহলে আমাদের এই মাদ্রাসাটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন ক্লাস করি, আমাদের অনেক আতঙ্কের মধ্যে থাকে। আমাদের মাদ্রাসা খুব কাছে নদী ভাঙ্গন এসে পড়ছে। আমরা এই জায়গায় ব্লক ফালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নদী ভাঙ্গনের কবল থেকে মাদ্রাসাকে যদি বাঁচানো না যায়, এটা রোধ না করা যায়, তাহলে যে কোনো সময় এই মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এখানে একটি ভাঙন হয়, স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। গাজীপুরে প্রয়োগিত পরীক্ষণে আউশ ধানের জাত বিনা ধান 19, বিনা ধান 21 এবং ব্রি ধান 98 জাতসমূহের পারফরমেন্স সম্পর্কিত তথ্যের অধিকার প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসের আয়োজন করেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর। সিংড়াতলী এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাজীপুর জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আসাদুল্লাহর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহাপরিচালক বিনা ডক্টর আবুল কালাম আজাদ। এ সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাজীপুর জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক, কৃষানী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে চারদিকে শিল্প কারখানার ভিড়, নেই ফাঁকা জমি, নেই চাষের মাঠ, তবুও হার মানেননি স্থানীয়রা। বিকল্প খুঁজে নিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝের ডিভাইডারে গড়ে তুলেছেন এক টুকরো সবুজ খামার। একেএম শিশিরের রিপোর্ট। শিল্পোদ্দূষিত গাজীপুরে যাদের জায়গা নেই চাষাবাদের, তারাই বেছে নিয়েছেন এই ডিভাইডারকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে চোখ ফেলতে অনেকটা চমকে উঠবেন যে কেউ। দৃষ্টিনন্দন ফুল গাছ আর তার সাথে নানা জাতের সবজির চাষ, এ যেন ভিন্ন রকম এক বাংলাদেশ। সবজি গাছ চাষটা করা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগে।
আমরা নিয়ে কিনা খাইতে পারি। কালিয়াকৈরের এই সড়ক ডিভাইডারের উপর 12 মাসই নানা জাতের শাকসবজির চাষ করেন আশেপাশের বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মুক্ত মাটিতে ফলনও হয় বেশ ভালো, আর তাই তো দিন দিন কদর বেড়েছে এখানে চাষাবাদের। আমাদের আবাদি জমি নাই, সেই কারণে এখানে আবাদ করি। সরকারে যদি বীজ ফ্রি দিত, বীজ টিজ দিত, তাহলে আরো আমরা ভালোভাবে আবাদ করতে পারতাম। শাক যখন প্রথম বুনছি তখনকার তো আপনার ভালো হয়েছে। জঙ্গল ভরা ছিল, আমরা সময় বুদ্ধি করলাম যে এটা পরিষ্কার করে শাকসবজি লাগালে এখন আমি নিজে খাইতে পারবো, সবাইকে খাইতে পারবো। এলাকাবাসীর এমন উদ্যোগকে স্বাগতই জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত তারা। ফলমূল উৎপাদনের প্রয়াসকে সবসময় আমরা এটাকে এগিয়ে রাখি এবং আমরা তাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে সবসময় সজাগ রয়েছে। এনথুজিয়াস্টিক যে মানুষ চেষ্টা করছে কিছু একটা করার জন্য, যে কোনো জমি আনইউজড রাখবে না। আবার একই সাথে একটা ভয়েরও জায়গা আছে, কারণ এটা হচ্ছে হাইওয়ে রুট, খুব ব্যস্ততম একটা সড়ক। বিশুদ্ধ মাটিতে চাষ করা এই শাকসবজির কদর দিন দিন বাড়ছে। সহায়তা পেলে পরিবারের চাহিদা মিটিয়ে সড়কে উৎপাদিত পণ্য বাজারজাতের পরিকল্পনাও এখানকার চাষিদের। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে বেরোবের প্রকৌশল অধিকার আন্দোলনের আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেস্কো বরাবরের স্মারকলিপিটি প্রদান করে বিক্ষোভকারীরা। নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিজ বাড়িতে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে তুলামিয়া নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই সহযোগী নাজমুল হক। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গেরাপচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুলামিয়া ও নাজমুল হক একসাথে চলাফেরা করত। তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে। গতকাল নাজমুল তুলামিয়াকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলামিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা দাবি করার সময় দুর্জয় সাব্বির নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়ার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আতিকুর রহমান জানান, চাঁদা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্জয় সাব্বিরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে কালকিনি উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোহাম্মদ সোহেল রানা সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি সরওয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে সাদুল্লাপুর উপজেলার 11 ইউনিয়নের আইন শৃঙ্খলা চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাসিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মাহমুদুল হাসান, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার ডিজিএম নুরুল শামসুল হুদা, বিএমডি সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব ইসলাম সহ অন্যান্য সুধীজন।
পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে। সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরণের বাস্তবায়নে উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান, অ্যাডভোকেট আবু তাহের, রাঙাবালী সরকারি কলেজের প্রফেসর এস.এম. কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার উপস্থিত ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায় ও বৈষম্য দূরীকরণের দাবিতে কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সাতক্ষীরা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, সদস্য সচিব প্রসেনজিৎ সাহা সহ আরও অনেকে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে লালমনিরহাটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে পালিত হয়েছে। সোমবার সকালে সিভিল অফিস থেকে র্যালি বের হয়। পরে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার, তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল সহ অনেকেই বক্তব্য রাখেন। এতে নার্স, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকে অংশগ্রহণ করে। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গজরা, ফতেপুর পশ্চিম ও ফরাজিকান্দি ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা বশির আহমেদ সরকার, গোলাম সরওয়ার মজুমদার সহ আরও অনেকে। কুষ্টিয়া সদর হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও মেডিকেল সরঞ্জাম বিতরণ করেছে জামায়াত ইসলাম। শহর জামায়াতের উদ্যোগে সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিনের কাছে এসব সরঞ্জাম তুলে দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, মাওলানা মুফতি আমির হামজা, শহর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলার কেন্দ্রীয়, উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিতে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের দিয়ে কমিটি ঘোষণা করায় জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিভিন্ন এলাকা থেকে মিছিল দিয়ে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার ভূঁইয়া দুলাল সহ অন্যরা। কুড়িগ্রাম পৌর বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ সোহেল হাসনাইন কায়কোবাদ। উদ্বোধন করেন ছাত্রদলের সাবেক সহসভাপতি, সাবেক ভিপি কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গ্রহণ করুন, এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। দিনটি উপলক্ষে আজ মেহেরপুর সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার এ.কে.এম. আবু সাইদ। মেহেরপুর সদর হাসপাতালের সেবিকা ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জেলা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যার ফলে ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষুব্ধ জনতা ভোলা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত ভোলা সদর উপজেলার যুগিরগোল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে চরফ্যাশন সড়ক অবরোধে অংশ নেন হাজারো গ্রামবাসী। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দ্রুত সিসি ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন, এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে সিভিল সার্জন সভা কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন। দেশের সার্বিক নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুরে আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শাহ নেওয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন 24 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ এনামুল খান। মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধির জন্য টানা 28 দিন ধরে চলে এই অ্যাডভান্সড কোর্স। এতে আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কর্মকৌশল সম্পর্কে ধারণা লাভ করেন প্রশিক্ষণার্থীরা। চট্টগ্রামে লেখক, কলামিস্ট ও গীতিকার লিয়াকত হোসেন খোকনের পক্ষে ভুক্তভোগী পরিবারের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর অলঙ্কার মোড়ে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন ভুক্তভোগী লিয়াকত হোসেন খোকন, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ইঞ্জিনিয়ার হারুন এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, তাকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দেশের শিক্ষা পরামর্শ খাতে কাজ করা H&Hi কাউন্সিল চট্টগ্রামে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে তাদের 25 বছর পূর্তি উদযাপন করেছে। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার সুযোগ পেতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার কথা জানান তিনি। এ সময় সানিউল ইসলাম, রোটারির ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোহেলা খান চৌধুরী সহ বিভিন্ন পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।